আচ্ছা, এফএসডিএল কি ভারতীয় ফুটবলকে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে? আমার চ্যানেলের যে আগের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট সেকশনে একটা ভাই বা দাদা কমেন্ট করেছিল, এফএসডিএল ভারতীয় ফুটবলের ক্ষতি ছাড়া ভালো কিছু করেছে কি? এই কমেন্টটা পড়ার পর কিন্তু আমার কোথাও একটু মনে কিউরিওসিটি জাগলো। আর তার সাথে সাথে কিন্তু একটা জিনিস তখন আমি বুঝে গেলাম যে এই জিনিসটা নিয়ে কিন্তু একটু ক্ল্যারিফাই হওয়ার দরকার রয়েছে। এরকম কোশ্চেন কিন্তু অনেকের মনেই থাকে যে এফএসডিএল কি আদতে ভারতীয় ফুটবলের ক্ষতি করে দিয়ে গেছে। তো আমার পয়েন্ট অফ ভিউটা যেটা, আমি সেটা আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আর প্রিভিয়াস যে ভিডিওটাতে যেই ভাইটা বা দাদাটা কমেন্ট করেছিলে, সে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি যে তোমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আমি কিন্তু এরকম টাইপের ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, প্লেয়ার, ম্যাচ বলে এইসবের একটা ট্যাকটিক্যাল বা অ্যানালিটিক্যাল ভিডিও কিন্তু আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও। তোমরা যদি লাইক করো আমি কিন্তু আরো বেশিভাবে মোটিভেট হই তোমাদের জন্য আরো ভ্যালুয়েবল কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তো চলো শুরু করি। দেখো, কোনো একটা সার্টেন জিনিস, যেই সার্কামস্টান্সেস গুলো আমাদের প্রতিনিয়ত লাইফে হয়, তার কিন্তু কিছু প্রোস থাকে, কিছু কনস থাকে। এফএসডিএল ভারতীয় ফুটবলে প্রচুর টাকা ইনভেস্ট করেছে এই বিগত 15টা বছর ধরে। হ্যাঁ, ঠিক শুনছো, 15টা বছর। কেন? 2010 সালে কিন্তু এফএসডিএল এর সাথে কিন্তু এআইএফএফ এর এই কন্ট্রাক্টটা হয়। আইএসএল এসছে 2014 সালে, লিগটা এসছে 2014 সালে, কিন্তু অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট বা সেই যে টেনিওরটা সেটা কিন্তু 15 বছরের ছিল, 2010 থেকে ছিল। এফএসডিএল আসার পর আমাদের ইন্ডিয়ান ফুটবলে কি কি উন্নতি হয়েছে সেটা নিয়ে আমি 3টে ভাগে ভাগ করেছি, 3টে ভাগ নিয়ে কথা বলবো। আর কি ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে কথা বলবো। তো চলো এবার প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট আর ব্রডকাস্টিং। তো 2014 সালে যখন আইএসএল আসে, ফুটবলের মারফতে একটা এন্টারটেইনমেন্ট লিগ চালু হচ্ছে 2014 সালে, যেখানে খুব বড় বড় তারকা, তোমার ডেল পিওরো থেকে শুরু করে ডেভিড জেমসের নাম শুরু করে কিন্তু শুরু হয় সেই আইএসএল সিজন। সেই সিজন থেকে আমরা কোথাও দেখলাম যে ইন্ডিয়াতে একটা ট্যাগ লাইন চলে আসলো ফুটবল নিয়ে, কি লেটস ফুটবল। এবার থেকে প্রত্যেকটা ভারতীয় কিন্তু ফুটবল খেলবে আর ফুটবলকে ভালোবাসবে। আর ফুটবলের যে ভিউয়ারশিপটা যদি আমার কথা অনুযায়ী মানো, তাহলে কিন্তু সেই 2014 থেকে কিন্তু ফ্যান এঙ্গেজমেন্টটা কিন্তু বেড়েছে ইন্ডিয়ান ফুটবলের। তার কারণ, তার আগে যে সিচুয়েশন ছিল ইন্ডিয়ান ফুটবলে, আই লিগ চলতো, ইন্ডিয়ার টপ টায়ার লিগ আই লিগ, সেই আই লিগের ভিউয়ারশিপ কতটা ছিল এটা কিন্তু খুব একটা ডাউট থাকে। কারণ ইস্ট বেঙ্গল, মোহনবাগান কেন্দ্রিক যে একটা ইন্ডিয়ান ফুটবল সার্কিট, সেটাই কিন্তু চলে আসছিল এই আইএসএল আসার আগে অব্দি। কোথাও সেই রকম একটা ম্যাড়মেড়ে তোমার হচ্ছে ভিডিও কোয়ালিটি, ভিউইং এক্সপিরিয়েন্স, ম্যাচের সেরকম কোনো ক্ল্যারিটি নেই। কবে কি ম্যাচ রয়েছে, দুপুরবেলা ম্যাচ হচ্ছে, এমন টাইমে ম্যাচ হচ্ছে যখন অ্যাকচুয়ালি ছেলেরা বা মেয়েরা স্কুল কলেজে পড়ে, যারা চাকরিজীবী তারা অফিসে থাকে, এমন টাইমে ম্যাচ হচ্ছে। ম্যাচ কবে কোন টাইমে হচ্ছে এরকম কোনো ক্ল্যারিটি নেই। মানে খুবই একটা আনসার্টেনিটির মধ্যে কিন্তু তখনও ছিল। আই লিগ যখন চলছিল তখন কিন্তু ভিউয়ারশিপের কথা আমি যদি বলি, তাহলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা কোনো প্রপার ফ্যান ক্লাবের যে একদম রেগুলার ভিউয়ার বা রেগুলার সাপোর্টার, তারা বাদে কজন যে তখন আই লিগ দেখতো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখতো না। তো 2014 সাল থেকে কিন্তু এই জিনিসটা একটু কোথাও চেঞ্জ হয়। প্রথম কথা হচ্ছে টাইমিং, ম্যাচের টাইমিং শুরু হয় তখন মেবি 7:30 থেকে 8:30 দিয়ে ম্যাচ শুরু হতো। কোথাও একটা ছেলে বা মেয়ে তার স্কুল কলেজ, তার পড়াশোনা শেষ করে কিন্তু সেটা কিন্তু তার অবসর সময়, কোথাও সেই টাইমটায় কিন্তু ম্যাচটা শুরু হচ্ছে। আর কোথাও যারা চাকুরিজীবী তারা কিন্তু তাদের কাজ বাজ সেরে কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ কেউ চলে আসে বা কেউ 7টা নাগাদ বাড়িতে ঢোকে, তারপরে কিন্তু সেই ম্যাচের টাইমিংটা কিন্তু শুরু হচ্ছে। তো কোথাও এই যে ম্যাচের যে একটা টাইমিং সেট করা, প্রত্যেক দিন 8:30 থেকে যে এই ম্যাচটা চালু হবে, এইরকম কিন্তু একটা হ্যাবিট চলে আসে। তার সাথে সাথে ম্যাচ ভিউইং এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর কোয়ালিটিতে ফুটবল দেখানো হচ্ছিল। এর আগে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু কোনো টুর্নামেন্টেই দেখেনি। হ্যাঁ, বাইরের বিদেশি টুর্নামেন্ট গুলোতে কিন্তু যথেষ্ট এঙ্গেজমেন্ট থাকলেও ইন্ডিয়ান ফুটবলে যে এত ভালোভাবে একটা ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স যে ইন্ডিয়ান ফুটবলারদের থেকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যে এরকম ভাবে উপলব্ধি করতে পারবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। সেটা কিন্তু এফএসডিএল করে দেখিয়েছিল। তার সাথে সাথে কোথাও সেলিব্রিটিদের ইনভলভমেন্ট, বড় বড় ব্যবসায়িকদের ইনভলভমেন্ট, তারপর হচ্ছে বড় বড় তারকা, ফুটবলের লেজেন্ড যারা আইকনিক,
তাদের তাদের ইনক্লুশনটা কোথাও কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের একটা অন্যরকম সিচুয়েশনে কিন্তু ঘুরিয়ে দেয়। হ্যাঁ, তখন এন্টারটেইনমেন্ট লিগ ছিল, কিন্তু তখন থেকে কিন্তু শুরু হয়েছে যে একটা ফুটবলের অন্যরকম একটা ক্রেজ। তখন যেসব স্টেটে বা যেসব শহরের তোমার নাম নিয়ে তোমার ক্লাবগুলো শুরু হয়েছিল, কেরালা ব্লাস্টার্স বলো, আমাদের অ্যাথলেটিকো ডি কলকাতা ছিল তখনকার দিনে, মুম্বাই সিটি এফসি ছিল, গোয়া শুরু হয়েছিল, চেন্নাইন এফসি শুরু হয়েছিল। এই যে এই নাম দিয়ে যে শুরু, তখন কিন্তু এইসব নামের এইসব ব্র্যান্ডের পাশে কিন্তু তার ফ্যান বেসও কিন্তু সাথে সাথে তৈরি হয়ে যায়। কোথাও বিরাট কোহলি, জন আব্রাহাম, তোমার রণবীর কাপুর, এরা যখন টিমের ওনারশিপ নেয়, তারপরে পরে কিন্তু সেই রকম পরিমাণে ইনভেস্টমেন্ট হয় বা সেই রকম কিন্তু একটা ভালো টাকার অ্যামাউন্ট কিন্তু ইন্ডিয়ান ফুটবলে কিন্তু সেই রকম ভাবে আসে। তারপরে বড় বড় ফুটবলের আইকন তোমার ডেল পিয়ারো থেকে শুরু করে রবার্তো কার্লোস থেকে শুরু করে কাকে আমরা দেখিনি, জিকোর মতন লেজেন্ডারি ব্রাজিলিয়ান ফুটবলার, তাকে কিন্তু কোচিং করতে দেখে নিলাম আমরা। তারপর ডিয়াগো ফরল্যান্ড, এরকম আসামুয়া গিয়ান, আমরা মানে অনেক প্লেয়ার এরকম আছে, স্টিভেন মেন্ডোজা, বড় নাম। ইন্ডিয়ান ফুটবলে যখন এসেছিল তখন কিন্তু খুব একটা বড় নাম ছিল না, কিন্তু ইন্ডিয়ান ফুটবল থেকে বেরিয়ে যাওয়ার পর সে কিন্তু নেইমারের অপোনেন্টে কিন্তু খেলেছে, পিএসজির অপোনেন্টে কিন্তু খেলেছে। তো এইরকম স্ট্যাচারের প্লেয়ার কিন্তু তখনকার দিনে এসেছিল। কোথাও এইসব যে একটা ফ্যান এঙ্গেজমেন্ট ধরে রাখার বা একটা ভিউয়ারশিপ ধরে রাখার ব্যাপার তখন কিন্তু ছিল। তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্টের পিছনে যে কোথাও একটা ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ান ফুটবল কিন্তু প্রথমবার সেই জিনিসটা দেখেছিল, কারণ প্রত্যেকটা টিভির চ্যানেলে কিন্তু আইএসএল এর অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সেলিব্রিটি থেকে শুরু করে কিন্তু সবাই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল। তো কোথাও এই ব্রডকাস্টিং আর অ্যাডভার্টাইজমেন্টের পিছনে যে একটা হিউজ পরিমাণে টাকা খরচা, এটা কিন্তু এফএসডিএল করেছিল ইন্ডিয়ান ফুটবলে প্রথমবার। সেই এঙ্গেজমেন্টটা দেখে কিন্তু পরে ঠিক করা হলো যে এই আইএসএল এর যে একটা ফ্যান এঙ্গেজমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, কোথাও এটাকে যদি আমরা ইন্ডিয়ার টপ টিয়ার লিগ ঘোষণা করে দিই বা ইন্ডিয়ার টপ টিয়ার লিগ যদি আইএসএলটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু কোথাও ভিউয়ারশিপটাও আমাদের কিন্তু সেই রকমই থাকবে আর দিন দিন ইন্ডিয়ান ফুটবলের ক্রেজটা কিন্তু বাড়বে। কোথাও দেখা গেল সেটা কিন্তু ফেল হয়ে গেল। 2017 সালে যখন প্রথমবার আইএসএল লিগ সিস্টেমে চলে আসে, ঠিক আছে, একটা 6-7 মাসের একটা লিগ শুরু হয়ে যায়, নতুন ক্লাব আরো অ্যাড হয়ে যায়, তাও যে 6 থেকে 7 মাস টানার যে লিগের একটা ক্ষমতা, যে এক্সপেন্সেসটা খরচা হতো, সেইটা কিন্তু তখনকার দিন অনুযায়ী ইন্ডিয়ান ফুটবলে কিন্তু সেটা অনেকটা খরচা সাপেক্ষ। কোথাও যে এই খরচাটা বাঁচাতে গিয়ে যে ক্লাবগুলো তাদের বাজেট কাট করলো, কোথাও এফএসডিও তাদের বাজেট কাট করলো, কোথাও থেকে কিন্তু দেখা গেল যে সেই যে এঙ্গেজমেন্টটা সেটা কিন্তু আস্তে আস্তে ডাউনফলের দিকে যেতে থাকলো। কোথাও একটা 1.5 মাস বা 2 মাসের একটা লিগ চলছে যেখানে প্রচুর টাকা খরচা হচ্ছে, কোথাও সেই 2 মাসটা এক্সটেন্ড করে যখন সেটা 6 মাসে গিয়ে দাঁড়িয়ে যায়, তার খরচাটা কিন্তু অটোমেটিক্যালি 3 গুণ হয়ে যায়, কিন্তু সেই যে এঙ্গেজমেন্টটা কিন্তু সেম থেকে যায়। কোথাও যে সেরকম লেভেলের একটা এঙ্গেজমেন্ট চলে গেছে যে এইখান থেকে আমার সরার আর কোনো জায়গা নেই, কোথাও সেই জায়গাটাতে কিন্তু যায়নি। ইন্ডিয়ান ফুটবলে যে এঙ্গেজমেন্টটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাব করছিল, কিন্তু কোথাও যে সেই টাইমটায় যে একটা এরকম টাইপের ডিসিশনাল মিস্টেক হয়ে গেছিল তখনকার দিনে, সেইটা কিন্তু সেই এঙ্গেজমেন্টটা কিন্তু হারিয়ে ফেলে। তারপরে আমরা দেখি এআইএফএ আস্তে আস্তে মান্যতা দিতে থাকে আইএসএল কে যে ইন্ডিয়ার টপ টিয়ার লিগ এটা হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তোমার ব্রডকাস্টিং কোয়ালিটিটাও কিন্তু কোনো রকম ভাবে ডাউন হয়নি, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে গেছে। তো কোথাও এফএসডিএল কিন্তু ভারতীয় ফুটবলের এই জিনিসটা কিন্তু পরিবর্তন করতে কিন্তু সক্ষম হয়েছে, যে একটা কোথাও ভালো মতন একটা ম্যাচ দেখা, একটা ভালো ভিডিও কোয়ালিটিতে ম্যাচটা দেখা, সেটা কিন্তু এফএসডিএল আনতে সক্ষম ছিল। তারপরে সেকেন্ড যে পার্টটা আসবে সেটা হচ্ছে কিন্তু প্লেয়ারদের ডেভেলপমেন্ট বলতে কিন্তু তাদের পয়সা মেনলি। 2014 আগে যেসব ইন্ডিয়ান প্লেয়াররা খেলতো তারা যে কত টাকা ইনকাম করতো সেটা তো আমরা সবাই জানি, কারণ এর আগে আমরা শুনেছি যে এক্স ইস্ট বেঙ্গল ফুটবলার, এক্স মোহনবাগান ফুটবলার, তারা কিন্তু হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে কিন্তু কেউ চপ ভাজছে, কেউ মুড়ি ভাজছে, এইরকম কাইন্ডের স্টোরি কিন্তু আমরা অনেকে শুনেছি। কোথাও ফুটবলটা যতদিন পর্যন্ত ছিল তারা ইনকাম করেছে, ফুটবলটা চলে যাওয়ার পর কিন্তু তাদের মানে ডিজাস্টার চলে এসে তাদের জীবনে, এরকম খবর কিন্তু আমরা শুনেছি। কিন্তু আইএসএল আসার পর থেকে কিন্তু সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কোথাও যে ইন্ডিয়ান প্লেয়াররা টাকা কামাতে কোথাও ফেল করছিল, সেই টাকার যে সমস্যাটা সেটা কিন্তু পূরণ করলো তোমার এফএসডিএল। কোথাও ইন্ডিয়ান প্লেয়ারদের একটা মোটা টাকার অঙ্ক ধরানো বা কোথাও মোটা টাকা ইনকাম করার একটা রাস্তা সেটা কিন্তু তৈরি করে দিয়েছিল এই আইএসএল। কোথাও একটা ছোটখাটো ফুটবলার, আমাদের তখনকার দিনে মনে পড়ছে
মোহাম্মদ রফিক অ্যাথলেটিকোটি কলকাতার হয়ে প্রথম সিজনে একদম ফাইনালে যে গোলটা করেছিল, কোথাও সেই যে লাইমলাইটটা পেয়ে গেল, তারপর থেকে কিন্তু তাকে আর ঘুরে তাকাতে হয়নি। কারণ সে কিন্তু প্রত্যন্ত মানে একটা গ্রাম থেকেই কিন্তু বিলং করে, মুড়াগাছার মতন গ্রাম থেকে যে বিলং করতো, কোথাও যে সেরকম একটা ভালো পরিস্থিতিতে সে ছিল সেটাও কিন্তু না। তো কোথাও এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে সক্ষম হয়েছে যে একটা মিডিওকার প্লেয়ারও যখন যে আইএসএল ক্লাব পায় তার স্যালারিটা বা সে কিন্তু লাখে ইনকাম করছে তখনকার দিনে। কোথাও এই যে আইএসএল এর যে প্লেয়ারদের যে টাকার ভ্যালুটা বেড়ে গেল সাথে সাথে, তার সাথে সাথে কিন্তু আই লিগ বলো বা বিভিন্ন রকম যে লিগ গুলো চলছে বা যে টুর্নামেন্ট গুলো চলছে তাদের মার্কেট ভ্যালুটাও কিন্তু বেড়ে গেল বা তাদের কিন্তু স্যালারিটাও সেই অনুযায়ী বেড়ে গেল। তো কোথাও এই জিনিসটাও এফএসডিএল আনতে সক্ষম হয়েছে যে প্লেয়ারদের কোথাও ইনকাম, একটা মোটা টাকার অঙ্ক যে তারা ইনকাম করতে পারবে বছরে এতগুলো ম্যাচ খেলার পর, সেইটা কিন্তু এফএসডিএল করতে কিন্তু সক্ষম হয়েছে। এটা কে এগ্রি করবে কে ডিসএগ্রি করবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার যা মতামত সেটাতে কিন্তু এটাই আসছে যে কোথাও প্লেয়ারদের একটা মোটা টাকার অঙ্কের ইনকাম কিন্তু বছরের শেষে জেনারেট করে দিত এই আইএসএল। তৃতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি আনার চেষ্টা করেছিল কিন্তু এই এআইএফএফ কে এফএসডিএল। এবার সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি আজকের দিনে, কিন্তু কোথাও যে প্রত্যেক বছর যে 50 কোটি টাকা এআইএফএফ কে দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এআইএফএফ যাতে নিজের কোথাও যে সেই ব্যাংক ব্যালেন্সটা বাড়ানো যেতে পারে বা এই যে পয়সাটা যেটা দিচ্ছে সেটা থেকে গ্রাসরুট ডেভেলপমেন্ট বা ইউথ ডেভেলপমেন্টের যে ক্যাম্পগুলো চলছে, যে লিগগুলো চলছে, যেগুলো তখনকার দিনে এআইএফএফ কন্ডাক্ট করতো, সেই সব খরচা সাপেক্ষ অনুযায়ী কিন্তু এই 50 কোটি টাকা কিন্তু প্রত্যেক বছর এফএসডিএল এআইএফএফ কে দিয়েছে। কোথাও যদি সেই টাকাটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারতো এআইএফএফ, তাহলে কিন্তু আজকের এই সিচুয়েশনে কিন্তু এআইএফএফ কে আসতে হতো না, বা আজকে এই আইএসএল এর যে আনসার্টেনিটি এই বিষয়টাও কিন্তু আজকে আসতো না। সেই এফএসডিএল এর সাথে যদি এআইএফএফ এর একটা ভালো সম্পর্ক থাকতো, সেটা হয়নি অন্য বিষয়, কিন্তু এফএসডিএল কিন্তু এই জিনিসটা একটু চেষ্টা করেছে যে কোথাও এআইএফএফ যাতে একটু ফিনান্সিয়ালি স্টেবল হতে পারে, তার জন্য কিন্তু প্রত্যেক বছর সেই অ্যামাউন্ট অফ মানিটা কিন্তু সে পে করে গেছে। উল্টো দিকে কিন্তু তার কিন্তু লসই হয়েছে, প্রত্যেক বছর 200 থেকে 250 কোটি টাকা কিন্তু তার প্রত্যেক বছর লস হচ্ছিল, ক্লাবগুলো লস করছিল, কিন্তু প্রফিটে গেছিল, প্রফিটে কিন্তু ছিল এআইএফএফ। তারপরেও যদি এরকম সিচুয়েশন হতে হয় তাহলে আমাদের বোঝা গেল যে কাদের জন্য আজকে ইন্ডিয়ান ফুটবলের এই দুর্দশা। মূলত হচ্ছে এফএসডিএল আসার পরে ইন্ডিয়ান ফুটবলে কি যুগান্তকারী পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে কথা বললাম। এবার কথা বলবো এফএসডিএল আসার পরে ইন্ডিয়ান ফুটবলের যে কি ক্ষতি হয়েছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তার আগে তোমরা নিজেদের ওপিনিয়নটা নিজের কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কি মনে হয় যে এফএসডিএল কি সত্যি ইন্ডিয়ান ফুটবলে ক্ষতি করেছে নাকি ইন্ডিয়ান ফুটবলে অন্যরকম একটা যুগের সূচনা করে দিয়েছে এই এফএসডিএল। তো তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসটা কিন্তু জানিও। তো কোথাও এফএসডিএল ইন্ডিয়ান ফুটবলে কিন্তু ইনভেস্ট করেছিল শুধুমাত্র একটা ক্লিয়ার কাট ভিশন, ইন্ডিয়ান ফুটবল টিম যাতে একটা স্টেবল সিচুয়েশনে আসে, কোথাও ভালো ভালো প্লেয়াররা এই আইএসএল খেলে তাদের স্কিল বাড়িয়ে কোথাও ইন্ডিয়ান প্লেয়ারদের যে একটা বুস্ট পাবে, একটা স্কিলের বুস্ট পাবে, সেইটার জন্য, বা কোথাও এই ভিশনটা রাখা যে কোথাও ইন্ডিয়ান ফুটবল কিন্তু একটা টাইমে তোমার ওয়ার্ল্ড কাপ খেলবে। তো এই ভিশনটা নিয়ে কিন্তু এফএসডিএল এসছিল ইন্ডিয়ান ফুটবলে। তো কোথাও দেখেছি সেটা কিন্তু তার অপোজিট হয়েছে। অপোজিট কিভাবে হলো সেটা হচ্ছে প্রথম কথা যে প্রত্যেকটা যখন ফ্র্যাঞ্চাইজি ক্লাব নিজেদের যখন লিগ শুরু হওয়ার পর যে ইনভেস্টমেন্টটা আসে বা প্লেয়ার সিলেকশনটা আসে, কোথাও দেখা গেল যে সেই যে প্রথমে ছিল যে একটা 4টে স্লটের বিদেশি, এখন কিন্তু সেটা হয়ে গেছে 6টা স্লটের বিদেশি। কোথাও যে সেই যে একটা বিদেশির যে একটা বিষয়, বিদেশি কেন্দ্রিক ফুটবল, সেটা কিন্তু তখনকার থেকে কিন্তু চলে এসেছিল। কোথাও যে তার আগে মানে আইএসএল আসার আগে যে আই লিগ বা বিভিন্ন রকম স্টেট লিগ গুলোতে হতো যে কোথাও ইন্ডিয়ান প্লেয়াররা যেরকম তাদের পোটেনশিয়ালটা শো করছে, তার সাথে সাথে কিন্তু বিদেশি প্লেয়াররাও তাদের পোটেনশিয়ালটা শো করছে। কোথাও বিদেশি আর ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে খুব একটা বড় ফারাক সেটা কিন্তু তখন দেখা যায়নি, কিন্তু আইএসএলটা আসার পর যে বিদেশি কেন্দ্রিক যে ফুটবলটা কিন্তু ইন্ডিয়াতে যে চলে আসলো, সেটাতে কিন্তু মেনলি ক্ষতি হয়েছে আমাদের ইন্ডিয়ান ফুটবলদের। তোমাকে একটা জেনারেল ভাবে বোঝাই যে ধরো একটা টিমে 2টো সেন্টার ব্যাক আমার লাগবে, ঠিক আছে, 2টো সেন্টার ব্যাকের মধ্যে কোনো একটা সেন্টার ব্যাক আমাকে বিদেশি ফিল করতে হবে, বা 2টো সেন্টার ব্যাকে কিন্তু আমি বিদেশি খেলাবো। সেই ক্ষেত্রে কি হবে, সেই বিদেশি প্লেয়ারটার ব্যাকআপ হিসাবে কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ার রয়ে গেল, ফলে যেই ইন্ডিয়ান প্লেয়ারটার গেম টাইম পাওয়া উচিত বা প্রপার প্লেইং 11-এ আসা উচিত, সেটা কিন্তু ক্ষতি হয়ে গেল
সেই ক্লাবের প্লেয়ারদের বা অল ওভার ইন্ডিয়ান ফুটবলদের, ঠিক আছে। তারপরে মিডফিল্ড সেকশনটা যদি আমি আসি, তাহলে কিন্তু মিডফিল্ড সেকশনে দেখলাম যে কোথাও একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বা সিডিএম বা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু একটা বিদেশি কেন্দ্রিক বিষয় চলে আসলো, যে কোথাও বিদেশি প্লেয়ারদের দিয়ে মিডফিল্ডটা কন্ট্রোল করানো, কোথাও ইন্ডিয়ান প্লেয়াররা তার ব্যাকআপে থাকবে। এই ব্যাকআপ করতে করতে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের তাদের পোটেনশিয়ালটা হারিয়ে ফেললো। তারপরে তারা যে পরিমাণে টাকাটা ইনকাম করছিল সেটাতে কিন্তু তারা অনেকটা সহজলভ্য মনে করে ফেললো, ঠিক আছে। অনেকটা সহজলভ্য, মানে একটা যে 1 কোটি টাকা যে প্লেয়ারটা স্যালারি পাচ্ছে, তার কিন্তু আদতেও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি, তার কিন্তু আদতেও কিন্তু 1 কোটি টাকার প্লেয়ার কিন্তু সে নয়। অ্যাকচুয়ালি মানে কি, তার স্যালারিটা ওভারপেইড হচ্ছে। কোথাও যে এই ওভারপেইডের যে নেশাটা বা কোথাও যে একটা বিদেশি প্লেয়ারদের যে ব্যাকআপ হিসাবে টিমের মধ্যে থাকা, এই জিনিসটা কিন্তু সব থেকে বড় ক্ষতি করেছে ইন্ডিয়ান ফুটবলের প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে। কিন্তু এখন যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে কোথাও ক্লাব লেভেলে একটা প্লেয়ারদের পারফরমেন্স যে খুব ভালো হচ্ছে, কিন্তু যেই আমরা দেখছি যে ন্যাশনাল টিমের হয়ে খেলতে, তখন কিন্তু দেখছি সেই হরিবল পারফরমেন্স তার কিন্তু চলে আসছে। এখন যে কোথাও প্লেয়ারটা ন্যাশনাল টিমের হয়ে খেলে যে একটা অন্যরকম একটা জৌলিশ প্রদান করে, সেই জিনিসটা কিন্তু কোথাও হারিয়ে গেল এই প্লেয়ারদের থেকে, এই ব্যাকআপ অপশন। আর তৃতীয় সব থেকে বড় যে লস যেটা আমাদের হয়েছে, সেটা কিন্তু একটা প্রপার স্ট্রাইকার। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ক্লাব তাদের কিন্তু স্ট্রাইকার অপশনটা সবসময় বিদেশি খোঁজে। ক্লাব কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না যে একটা ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড দিয়ে কিন্তু তাদের সিজনটা কাটাচ্ছে, কখনো কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম না। যেই প্লেয়ারটা তোমার আই লিগে গিয়ে খুব ভালো খেলে, যেই স্ট্রাইকারটা, যেমন আমি উদাহরণ দিচ্ছি বিদ্যাসাগর সিং, দ্বিতীয় কথা হচ্ছে ডেভিড, এই দুটো প্লেয়ার, ঠিক আছে। বিদ্যাসাগর সিং এর এখন কোথায় খেলছে আমরা তো জানিও না, ঠিক আছে। সুনীল ছেত্রীর পরে কিন্তু যেই ইন্ডিয়ান প্লেয়ারটা কিন্তু আই লিগের টপ স্কোরার হিসেবে ছিল, সেটা কিন্তু এই বিদ্যাসাগর সিং। তো কোথাও সে যখন আইএসএল এ আসলো, সে কিন্তু পুরোপুরি হারিয়ে গেল, পুরো বেঞ্চ প্লেয়ার হিসেবে রয়ে গেল। কিন্তু কেরালা ব্লাস্টার্সে সাইন করেছিল, সে কিন্তু পুরো বেঞ্চ প্লেয়ার হিসেবে কিন্তু রয়ে গেল। বিদেশি কেন্দ্রিক একটা যে সেন্টার ফরওয়ার্ড বা একটা মাথা ভারী করা টিম বিদেশিদের দিয়ে ভরিয়ে দাও, এই জিনিসটা কিন্তু কোথাও ক্ষতি করেছে আমাদের অল ইন্ডিয়া ফুটবলের যে কটা প্লেয়ার রয়েছে সবাইকেই, তার সাথে তো ওভারপেইড রয়েছে। তো কোথাও এই জিনিসটা কিন্তু একটা কনসার্নের বিষয় যে এফএসডিএল বা আইএসএল কোথাও যে এই জিনিসটা চিন্তা করেছিল যে কোথাও ভালো ভালো বিদেশি এসে ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু স্কিল বা সেই পারফরমেন্সটা কিন্তু বুস্ট পাবে, কিন্তু দেখা গেল সেটা কিন্তু তার উল্টোটা হয়ে গেল। এই ক্ষতিটা কিন্তু হয়ে গেল আমাদের ইন্ডিয়ান ফুটবলে। চলো, আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না পুরোটা আমি কভার করতে পারলাম কিনা, যদি কোথাও কম থেকে যায় তাহলে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আর তোমাদের ওপিনিয়নটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য শুভরাত্রি।